আওয়ামী লীগের অনেক নেতা কর্মীরা নিজেদেরকে জানান দেওয়ার জন্য বা নিজেদের নেতৃত্ব জানান দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় মিছিল করতেছেন, করে না, কিন্তু গ্রেপ্তার হওয়া যাবে না ভাইরা আমার। যে দলীয় যত কার্যক্রম আছে দেশের মুক্তির জন্য, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যতগুলো দাবি আছে সেই দাবি আদায়ের জন্য যাই করেন রাজনৈতিক প্রোগ্রাম, গ্রেপ্তার হওয়া যাবে না। কিন্তু নেত্রী কিন্তু এতদিন বলেছেন আসবো, আর এখন কিন্তু একেবারে সময়সীমা বেঁধে দিয়েছেন। সুতরাং সেই সময়সীমাটা সেদিন কিন্তু একটা অগ্নিঝড়, একটা অগ্নি মহাপ্রলয় সৃষ্টির জন্য গ্রেপ্তার হওয়া যাবে না। কারাগারে বন্দী থাকা রাজবন্দীদের কিভাবে মুক্তি করা হবে, আইনি প্রক্রিয়ায় মুক্তি করা হবে নাকি জনগণকে স্বাধীন নিয়ে কারাগারের তালা ভেঙে মুক্তি করা হবে, সেটা আমাদের পরবর্তী নির্দেশনা মাফিক যেটা আসে সে অবশ্যই নির্দেশনা পাবেন। আশা করি ভেঙে চুরে সবকিছু খান খান করে দিয়েই মুক্ত করা হবে বলে আমরা বিশ্বাস করি, এবং সেই পথে হয়তোবা চলতে হবে। কারণ শান্তির পথে চলা ব্যক্তি তো কুলাঙ্গার তারেক নয়। আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ থাকবে, মিছিল অন্তত পক্ষে খালি হাতে যেমন নামা যাবে না। মিছিল পরবর্তী সময় আমরা দেখেছি গতকালকে গাজীপুরের যে ছাত্রলীগের মিছিলটি হয়েছে, এরপরে ছাত্রলীগের অনেক বাড়িতে গিয়ে ছাত্র দলের সন্ত্রাসীরা হন্য হয়ে তাদের উপর নির্যাতনের জন্য তাদের বাড়িতে গিয়ে বিভিন্ন হুমকি ধামকি দিতেছিলেন। এই বিষয়টা আপনাদের প্রোটেকশনে নিতে হবে, এই বিষয়টাও আপনাদের সংগ্রামের অন্তর্ভুক্ত করতে হবে। সবসময় একটা কথা ভাইরা আমার মাথায় রাখবেন, আপনার এলাকায় কিন্তু অতি উৎসাহী এবং আগ বাড়িয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড 10 জন 20 জন 50 জন মিলে করে না, হাতে গোনা 3 থেকে 4 জন করে। ওই 3 থেকে 4 জনকে একটা মানে কায়দা বায়দা করে আর কি শিডিউল করে সিস্টেম করে জায়গা মতো নিয়ে একেবারে হয় সারা জীবনের জন্য অক্সিজেন বন্ধ করে দেন, নাহলে লাইফ টাইম পঙ্গু, দুইটার একটা করে দিতে হবে। এই 2-1টাকে যখন করে দিবেন তখন আশপাশের বাকিগুলা এমনি ভীতস্ত হয়ে যাবে। মনে রাখবেন ওরা শুধুই সন্ত্রাসী, ওরা দেশ বিরোধী, ওরা সন্ত্রাসী, ওরা মব সন্ত্রাসী, ওরা এই দেশটাকে ধ্বংস করেছে, ওদের মধ্যে দুর্বলতা রয়েছে। কিন্তু আপনি কি করেছেন? আপনি আওয়ামী লীগের রাজনীতি করেন, আপনি দেশের মুক্তির জন্য, আপনি আওয়ামী লীগের উপর থেকে অবৈধ নিষেধাজ্ঞা তোলার জন্য, আপনি কারাগারে বন্দী থাকা রাজবন্দীদের মুক্তির জন্য, আপনি জুলাই আগস্টে কেন্দ্র করে যারা সন্ত্রাসী স্নাইপারের মাধ্যমে 600-র অধিক নিরীহ শিক্ষার্থী সাধারণ মানুষ যাদেরকে হত্যা করেছে, এবং জুলাই আগস্টে যারা 3500-এর অধিক পুলিশকে নির্মমভাবে হত্যা করেছে, তাদের এই বিচারের বিষয় নিশ্চিত করার জন্য, যারা বাংলাদেশকে ধ্বংস করেছে, যারা বাংলাদেশে বিটিভি সহ মেট্রো রেলকে ধ্বংস করেছে, যারা ওপেন ভাবে মিডিয়ার সামনে এসে বলতেছে আমি অমুক থানায় জ্বালাই দিয়েছি, আমি অমুক থানার পুলিশকে মেরেছি, আমি অমুক অমুক কাজ করেছি, আমি এই শিল্প প্রতিষ্ঠান, আমি এই গার্মেন্টস, ওই গাজী গ্রুপে আগুন দিয়ে 200-র অধিক শ্রমিককে হত্যা করেছি, এটা ওরা ওপেন বলতেছে। ওদের মধ্যে ভীতত্ব রয়েছে, ওদের মধ্যে ভয় রয়েছে। মাথায় রাখবেন ভাইরা আমার, আপনারা অন্তত পক্ষে একটা জিনিস বিশ্বাস করেন, কুলাঙ্গার তালেক পালাই যাবে। 23 তারিখে কেন তারেক বিদেশে সফর করেছে মাথায় রেখেছেন? আওয়ামী লীগের ওই দিন তো কোথায় কোন চকলেট ফুটাবে, কোথায় কি করবে না করবে, কোথায় আপনাদের কি নির্দেশনা ছিল, কিন্তু তারেক কিন্তু আগে ভাগে 23 তারিখে কিন্তু দেশ থেকে বিদেশে ভাগছে। শুধু একটা ভয় দিয়েছে আওয়ামী লীগ, শুধু একটা হুঙ্কার দিয়েছে 23 তারিখে, এরই মধ্যে সেনাবাহিনী মাঠে নামাই দিয়েছে। সুতরাং আপনাদের মাথায় রাখতে হবে আগামীতে কিন্তু মহা প্রলয়ের জন্য, সেই প্রলয়ের মাধ্যমে প্রলয়টা এমন ভাবে হইতে হবে যে ওই প্রলয়ের মাধ্যমেই মাত্র 90% উপরে দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, রাজাকারের বাচ্চা, এই সমস্ত রাজাকারদের যারা প্রশ্রয় দিয়েছে সেই সমস্ত বাচ্চা এবং জুলাই জঙ্গি এরা ওই দিনে নিশ্চিহ্ন হয়ে যাবে। সেই কারণে ভাইরা আমার গ্রেপ্তার হওয়া যাবে না। রাজনৈতিক ভাবে যে প্ল্যানগুলো যত কার্যক্রম আপনারা করেন কোনো সমস্যা নেই, কিন্তু সেটা নিরাপত্তার বিষয়টা মাথায় রাখতে হবে। খালি হাতে কখনো রাজপথে নামা যাবে না। আপনাকে কেউ বাধা দিতে আসলে তার আঙ্গুল ওইখানেই থেকে যাবে। যে সুস্থভাবে ও বাধা দিতে আসবে ও যেন সুস্থভাবে কখনো বাসায় ফিরে যেতে না পারে, হয় ঢাকা মেডিকেল হয়ে কবরস্থান, নয়তো লাইফ টাইম পঙ্গু হাসপাতাল, হুইলচেয়ার, সেই ব্যবস্থা আপনাদের নিশ্চিত করতে হবে। আর এলাকার মধ্যে মিছিল পরবর্তী সময় যে সকল সন্ত্রাসী জঙ্গিগুলা আমাদের ভাইদের বাড়িতে গিয়ে তাদের হন্য হয়ে খোঁজে এবং হুমকি ধামকি দেয়, ওদের চ্যাপ্টারও ক্লোজ করে দিতে হবে। 1-2 করে গেরিলা কাদায় ফেলাইয়া দেন, দেখবেন বাকিগুলা এমনি ঠান্ডা। ওই যে নেত্রীর একটা কথা মনে আছে না, তেরে মেরে ডান্ডা হয়ে যাবে ঠান্ডা, ঠিক তদ্রুপ ভাবে এভাবেই চলতে হবে। আমাদের আন্দোলন সংগ্রাম চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত অব্যাহত রাখতে হবে। তারা ভীত সন্ত্রস্ত, এই বুঝে আওয়ামী লীগ চলে আসলো। সারা বাংলাদেশে এই বিএনপি জামাত যে অপকর্ম করেছে, যত মানুষকে হত্যা করেছে বিগত এই 2 বছরে, যত বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত করেছে, বাংলাদেশের মৌলিক যে অস্তিত্ব, সেই অস্তিত্বে বিএনপি জামাত আঘাত এনেছে। মুক্তিযুদ্ধের চেতনা বলুন, ধানমন্ডি 32 বলুন, আর আমাদের মুক্তিযুদ্ধের স্মারক বলুন, সব জায়গাটির চূড়ান্ত মূলে তারা আঘাত এনেছে। বলতে পারেন
আত্মপক্ষ সমর্থনের জায়গায়, নেতিবাচক জায়গার কিছু আত্মপক্ষ সমর্থনের বিষয় থাকে না, সেটি নববয়ানের ভিতর দিয়ে তারা এস্টাবলিশ করবার চেষ্টা করছে, যদিও বাংলাদেশের মানুষের কাছে সেটি ক্ষমার অযোগ্য বয়ান হিসেবে বিবেচিত হয়েছে। নতুন কোন বয়ান বাংলাদেশের মানুষ আর বিশ্বাসও করে না, শুনতেও চায় না, কারণ এটি যে মেটিকুলাস ডিজাইন ছিল এবং 7.62 মধ্য দিয়ে যে তাৎক্ষণিক হত্যাকাণ্ড ঘটানো, কিছু হত্যাকাণ্ড ঘটিয়ে উদ্দেশ্য সাধন করা হয়েছে সে 5 আগস্ট পূর্ববর্তী সময়, এটি আজকে বাংলাদেশের মানুষের কাছে দিবালোকের মতো সত্য। এর বাইরে নতুন কোন বয়ান বাংলাদেশের মানুষের কাছে গ্রহণ কিভাবে বিলীন হয়েছে আমরা সর্বশেষ এই যে আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া সে বিদেশ যাচ্ছিল, তার ব্যাগে ম্যাগজিন ছিল, হ্যাঁ স্টেন গানের ম্যাগজিন ছিল, কিভাবে এগুলো তাদের জন্য ইয়ে হয়ে গেছিল। তারপরে গোপালগঞ্জে একটা টোন পাওয়া গেছিল তখন 80টা আনবো 80টা, হ্যাঁ এমন একটা টোন পাওয়া গেছিল। সেটা আমরা একটু ইয়ার কাছে আসি, সুজাত ভাই স্নাইপার আপনার কাছে কি হিসাব আছে সুজাত ভাই? ধন্যবাদ বাড়ি ভাই, বহুদিন পরে গত কয়েকদিন জয়দেবকে পাইনি। জয়দেবের থাকলে আলোচনাটা চমৎকার আলোচনা হয়, জয়দেব আলোচনা করেন। তো আজকে যে বিষয়টা আপনি তুলে এনেছেন এইটা নিয়ে আলোচনা দীর্ঘদিন যাবত চলতেছে, যে স্নাইপার হত্যাকাণ্ডে যে আওয়ামী লীগের জড়ানোর যে চেষ্টা, এটা তো নতুন কোনো চেষ্টা না। এটা নতুন, প্রথমত জুলাই সন্ত্রাসকে একটা আবরণ দেওয়ার জন্য, শিশু হত্যা থেকে শুরু করে দেওয়ার জন্য, ওই যে বাইবার মান্নার একটা কথা আপনাদের মনে আছে, একটা টেলিফোন কল ফাঁস হয়েছিল, একটা লাশ চাই, লাশ হলেই সরকারের পতন হয়ে যাবে। শেষ পর্যন্ত ওরা যখন দেখলো যে বিষয়টা, খেয়াল করবেন আপনি, বঙ্গবন্ধু কন্যা কৌশলে এবং শক্তি আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে তিনি শুধু একদিন ছাত্রলীগকে দেখাইলেন যে ছাত্রলীগ কি করতে পারে, সমগ্র বাংলাদেশ ছাত্রলীগ ক্লিয়ার করে দিল। তারপরে ছাত্রলীগকে উনি বা রাজনৈতিক শক্তিকে উনি কিছুটা গৌণ করে ফেললেন। উনি চাইলেন বিষয়টা আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করে, যেটি রাষ্ট্রীয় বিষয়। এইখানে আপনার যখনই ওরা বুঝলো যে আদালত রায় দিয়ে দিয়েছে এবং ওই সমন্বয়করা চাপে পড়ে হোক, যেভাবেই হোক ওরা তো আন্দোলন প্রত্যাহার করে নিচ্ছে, তখনই উনি করলেন, ওরা তাদের শেষ অস্ত্রটা খেললো, ওরা সেনাবাহিনীকে ব্যবহার করলো। 3 তারিখে যেটা জীবনে কোনোদিন হয় না, এটা হওয়ার প্রয়োজন নেই। তো ওয়াকার সেনাবাহিনী প্রধান, তার কমান্ডার তার কমান্ড সবাইকে মানতে হবে। সে করলো কি, সে জুনিয়র অফিসার বা ওই যে বিভিন্ন অফিসারদের মিটিং করে একটা ষড়যন্ত্র করার জন্য, কারণ সে জানে কি করতে হবে, করে তাদের মতামত নিবে। সে হয় সে নপুংসক, অথবা সে, আমি তাকে নপুংসক বলবো না, তার গত 2 বছরের কর্মকাণ্ড সত্যিকার অর্থেই প্রমাণিত হয়েছে সে আসলেই জামাত দ্বারা গ্রোমিং করে, যেভাবে নাহিদকে জামাত গ্রোমিং করে সৃষ্টি হয়ে, যেটা সায়ন বলেছিলেন বিএনপির, যে আদালতে আব্দুল্লাহ তার বলেছে নাহিদকে জামাত গ্রোমিং করে সৃষ্টি করেছে। একইভাবে ওয়াকারকে কিন্তু জামাত ছাত্র জীবন থেকেই সৃষ্টি করেছে। শিবির যেভাবে তাদেরকে আমাকে ধরেছিল, যেটা আমাকে ধরতে হয়েছে শুরুতেই, অল্প বয়সে শিবির যেভাবে মস্তিষ্ক নষ্ট করে সেভাবে নষ্ট করেছিল। এবং আমি ওর পরিবারের সাথে, ওয়াকারের পরিবারের সাথে সম্পর্কিত একজনের সাথে আমার কথা হয়েছে, উনি আমাকে পরিষ্কার, উনি নিজেই বলেছেন যে ওয়াকার একেবারে আগের থেকে সে মূলত জামাতের, সে সাংবাদিক উনি বলেছেন এবং উনি চিনেন ওকে, ওয়াইফকেও সে সেই তরিকায় নিয়ে গিয়েছে। যে এরপর ওই যে বলো শেষ অস্ত্র তার দেখতে আন্দোলন নিয়ন্ত্রণে হয়ে যাচ্ছে, ওই সময় তারা ওই যে ঢাকা মার্চ ঘোষণা দিল এবং সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে বলো তোমরা বাধা দিবা না। সেনাবাহিনী বাধা দিল না, এবং সেনাবাহিনী আসিফ নজরুলের কথায় কিন্তু বারবার কথাগুলো উঠে এসেছে। আসিফ নিজে বলেছে, তাকে সেনাবাহিনীর কোন কর্মকর্তা বলেছে স্নাইপার হবে, গুলি হবে, আপনারা সাবধান থাকবেন, ওই জায়গায় আপনারা যাবেন না, ওই জায়গায় যাবেন না। সেই তারপরে তারা করলো কি,
স্নাইপার দিয়ে, এবং যেটা প্রকাশ হয়েছে সাখাওয়াত সাহেবের বক্তব্যে, যে এই অস্ত্র, কারণ তখন পুলিশ এই অস্ত্র ব্যবহার করতে পারে, এই বুলেট পুলিশের কাছে থাকার কথা না, এটা সেনাবাহিনীর কাছে থাকবে, যে এইটা কি করে ওনার ওই কথা বলার পরেই কিন্তু ওনাকে, উনি সত্য কথা বলার কারণে তার চাকরিটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সরিয়ে ফেলা হলো। ওরা স্নাইপার নিয়ে আসলো সেনাবাহিনীর থেকে, সেনাবাহিনীর লোকজন আসলো পোশাক বদল করে, সেনাবাহিনীর হেলিকপ্টারে এসে পোশাক গুলি করে শিশু হত্যা করলো, মানুষ হত্যা করলো, এবং তারা আরেকটা করলো যে আবু সাইদকে হত্যা করলো, নিজেরাই হত্যা করলো, মুগ্ধকে হত্যা করলো নিজেরাই করে, এমন একটা পরিবেশ সৃষ্টি করলো। আপনি খেয়াল করবেন আমাদের মানুষের মন বৃহত্ত নরম, কিছু মানুষ বিভ্রান্ত হলো, শিশু মেরে ফেলেছেন শেখ হাসিনা, মুগ্ধ পানি খাওয়াচ্ছে, মুগ্ধকে মেরে, এই যে নেগেটিভ গুলো তৈরি করা হলো, এই নেগেটিভ তৈরি করে এমন অবস্থা সৃষ্টি করা হলো। এবং আর্মি সেনাবাহিনী থেকে 5 তারিখে সকাল 4 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত প্রেশার দেওয়া হলো বঙ্গবন্ধু কন্যার উপরে। ওয়াকার এখানে একটা কাজ করতে, যে ওনাকে ওয়াকার চাইলো বাঁচিয়ে, সেনাবাহিনী ওখানে বাঁচিয়ে রাখতে চায়, এমন প্রেশার ক্রিয়েট করা হলো যে রক্তপাতহীন একটা কু যাতে করতে পারে, ইতিহাসে যাতে সেনাবাহিনী দায়ী না হতে পারে, যে বলতে পারে এক সময় আমরা আপনাকে বাঁচিয়েছিলাম, তার প্রেশার ক্রিয়েট করলো, উনাকে ক্ষমতা ছাড়তে হবে, দেশ ত্যাগ করতে হবে। উনি বললেন না, আমি করবো না। তারপর ওনাকে ছোট আপাকে লন্ডন থেকে নিয়ে যাওয়া হলো, জয়কে দিয়ে বোঝানো হলো যে ওনাকে বাঁচতে হবে, দেশ জাতির জন্য বাঁচতে হবে, এবং ওনাকে বাঁচতে হবে। এই জন্য শেষ পর্যন্ত বাধ্য হলেন যে দেশত্যাগ করবেন। সেনাবাহিনী চাপ সৃষ্টি করলো, একদিকে ওই মানুষকে সুযোগ করে দিল আসার জন্য, এবং ওনাকে বললো যদি এখন আপনার এসএস মতো আপনি যদি প্রতিরোধ করতে চান, আরো মানুষ মারা যাবে, দেশ নষ্ট হয়ে যাবে, আপনি বরং কিছুদিনের জন্য, ওনাকে এইটা বললো কিছুদিনের জন্য আপনি, আমি দেখতেছি, যে ওয়াকার বললো না যে আমি এই যে 5 তারিখে বক্তৃতায় বললো যে আমি সব দেখতেছি, আমার উপরে ছেড়ে দেন, সে ওনাকে সেটা বললো আমার উপরে ছেড়ে দেন, আমি দেখতেছি, এইটা বলে কিন্তু ওনাকে বিভ্রান্ত করে। যেভাবে উনি ক্ষমতা থাকাকালীন সময় ওনাকে আমাদের লোকজন, কিছু লোকজন বিভ্রান্ত করেছিল, আমি মনে করি, এখনো মনে করি যে ওনার ওই সময়ে সিদ্ধান্তটা ভুল ছিল সেনাবাহিনী মোতায়েন করা। যেদিন কারফিউ দেয় আমি সেদিনই ভয় পেয়েছিলাম, আমি সেটা বলিনি, আমি বলে আমি ভয় পেয়েছিলাম। সেনাবাহিনী যখনই মাঠে এসেছে তখনই আওয়ামী লীগের ক্ষতি হয়েছে। আপনি 2001-এ দেখেন, 2001-এ সেনাবাহিনী মাঠে ছিল নির্বাচনের সময়, আওয়ামী লীগ পরাজিত হয়েছিল। সেনাবাহিনী যখনই মাঠে চেয়ে আওয়ামী লীগ কিন্তু সবসময় পরাজিত। বঙ্গবন্ধুকে সেনাবাহিনীর লোক হত্যা করেছে, কারণ তাদের মগজ এমন ভাবে ধুলাই করা হয়, ওদের মস্তিষ্ক হচ্ছে পাকিস্তান পন্থী মস্তিষ্ক সেনাবাহিনী। তাদেরকে বলা হয় আওয়ামী লীগ মানে ভারত, আর ভারত মানে তোমাদের সাথে ভারতের যুদ্ধ। সেনাবাহিনীর মধ্যে এই কথাটা ঢুকানো হয়, আওয়ামী লীগ মানে ভারত, আর ভারত মানে তোমাদের সাথে যুদ্ধ, ভারত তোমাদের সেনাবাহিনী, কারণ সেনাবাহিনী হচ্ছে তার যুদ্ধ করতে চায়। 2001-এর ইলেকশনের দিন আমি মুন্সিগঞ্জ শহরে, আমার ডিউটি ছিল, আমি গেছি মুন্সিগঞ্জ শহরে, দেখি সেনাবাহিনী সারা শহরে আওয়ামী লীগ খুঁজে বেড়াচ্ছে, কোথায় আওয়ামী লীগ আছে। তখন তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট নির্বাচিত, আওয়ামী লীগ বিএনপি তো ক্ষমতা ছিল না। তারপরে এই জন্য আমি ভয় পেয়েছিলাম যে সেনাবাহিনী, এটা আমি এখানে বলতে চাই, এটা ওনার সিদ্ধান্ত যারাই ওনাকে দিয়ে করা ভুল ছিল। রাজনৈতিক আন্দোলন এটা আওয়ামী লীগের প্রোগ্রাম গুলো সাসপেন্ড করলেন, আওয়ামী লীগের প্রোগ্রাম ছিল, ছাত্রলীগের প্রোগ্রাম ছিল। ইয়েস, এবং আমি আপনাকে বলি, আমি সেই দিন নিশ্চিত হয়ে গেলাম যে সেনাবাহিনী আমাদের সাথে বিট্রে করেছে। 4 তারিখে আমি যে কথা বলতে চাই, যদি উনি এখনো এই যে আজকে যেমন দল আছে মাঠে, ওই দিন যদি দলকে নামাইতেন, জনগণকে নামাইতেন, তাইলে রাজনৈতিক আন্দোলন রাজনীতি মোকাবেলা করতে হয়, মোকাবেলা করা যাইতো। এবং ছাত্রলীগ সেটা প্রমাণ করেছিল 3 না 4 তারিখে, 3 তারিখে সমগ্র বাংলাদেশ ক্লিয়ার করেছিল। আমরা সেই দিন নতুন স্লোগান শুনি নাই, আমার মাটি আমার মা, পাকিস্তান হবে না, শাহবাগ দখলে নেয় নাই, নিয়েছে, কিন্তু ছাত্রলীগের শেষ পর্যন্ত এই জায়গায় অনেকেই কাদের ভাই, আমি সেই জায়গায় বলি কাদের ভাই রাইট ছিল, ছাত্রলীগের কথা কাদের ভাই কিন্তু রাইট, সেটাকে আমাদের লোকজন উল্টা নেগেটিভ করেছে কাদের ভাইটাকে, এই কারণে নাকি আওয়ামী লীগ সরকার নো, কাদের ভাই বলেছিলেন কি আমার ছাত্রলীগের যথেষ্ট, আসলেই তো যথেষ্ট ছাত্রলীগ। এখন মাঠে কারা যুবলীগ আর ছাত্রলীগ,
ছাড়া কারা মাঠে আছে বলেন তো? যুবলীগ আর ছাত্রলীগ ছাড়া, ছাত্রলীগ যুবলীগ ছাড়া কি আমাদের লড়াইটা জমবে? লড়াই তো আমি করতে পারবো না, জয়দীপরা করতে পারবেন, আপনি করতে পারবেন না, যুবকরাই তো করবে, তরুণরাই তো করবে লড়াইটা। এই কারণে কাদের এই কথা বলেছিলেন অনেকে, এটা আমাদের মধ্যে থেকে সেই দিন ন্যারেটিভ তৈরি করা হয়েছিল, আমাদের মধ্যে থেকে অনেক ন্যারেটিভ হয়েছে, অনেক সমান হয়েছে, আমরা সেক্ষেত্রে প্রস্তুত করে দিয়েছিলাম। যে কথা আসতে চাচ্ছিলাম আমি, যে আমি 4 তারিখে যখন দেখলাম মিরপুরে সেনাবাহিনী আন্দোলন দমানোর নামে আওয়ামী লীগকেও মারতেছে, ওদেরকে মারতেছে না কিন্তু আটকাইতেছে যারা ওই সন্ত্রাসী গুলো যারা আওয়ামী লীগের, আমি তখনই বুঝলাম সেনাবাহিনী তো উল্টো মারতেছে, সেনাবাহিনীতে ওদের উপরে আক্রমণ করবে, ওদেরকে আটকাবে কেন? শুধু না, আওয়ামী লীগকে করে সে আটকাবে। আমি ওইখানে দেখলাম সেনাবাহিনীর উপস্থিতিতেই আওয়ামী লীগকে ওই সমাবেশ চলে আসতে হলো। মিরপুর কোন দখল নিয়েছিল, আওয়ামী লীগ দখলও নিয়েছিল। এই যে স্নাইপারের বিষয়টা, আমি তো আশ্চর্য হইনি ওদের কথায়, স্বরাষ্ট্রমন্ত্রীর কথা কিন্তু আমি আশ্চর্য হইনি, সেটাই তো হওয়ার কথা। বাংলাদেশের রাজনীতির তারা জানে বিএনপির প্রতিপক্ষ কে, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তার রাজনীতিটা কি? বাংলাদেশি জাতীয়তা, এক কথায় যদি বাংলাদেশি জাতীয়তা, মানে এখানে পাকিস্তানপন্থী সবাই সবার একটা সমাবেশ ঘটবে যারা বাঙালিত্ব বিশ্বাস করে না। বঙ্গবন্ধুর রাজনীতিটা কি, আওয়ামী লীগের রাজনীতিটা কি? এত ব্যাখ্যার তো প্রয়োজন নেই। বাঙালি জাতীয়তাবাদ সারা জীবনের রাজনীতি বঙ্গবন্ধুর, শুধু বাঙালিরাই আওয়ামী লীগ করতে পারবে, এই দেশটা বাঙালিদের। বিএনপির সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের রাজনীতির বিপরীতে। ভাই, বিএনপি কেন সুযোগ পেলে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ দিবে? যে তারা যে কথাটা বলে যে জিয়াউর রহমান ভুল করেছিলেন, খালেদা যে ভুল করেছিলেন, তারেক সেটা ভুল করবে না, কেন করবে ভুলটা? আমার বলে আপনাকে কেন রাজনীতি করতে? আপনি কি তার মাস্তুত ভাই? আপনি কি তার ফুফাতো ভাই, মায়ের পেটের ভাই? তার মায়ের পেটের ভাই তো জামাত, বাংলাদেশি জাতীয়তাবাদ। তারা জানে জামাতের পক্ষে গুপ্ত হওয়া সম্ভব, ষড়যন্ত্র রাস্তা আন্দোলন জামাত করতে পারবে না, তারা জানে। তাদের জন্য একটাই তো ওই আওয়ামী লীগ। তো আওয়ামী লীগকে মাঠে নামতে দিবে না রে ভাই, কোন অবস্থায় দিবে না, তা নিষিদ্ধ করবে। তাতে কি হয়েছে? আরে দেশের জনগণের প্রয়োজনে বঙ্গবন্ধু নিজেই তো বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ করেছিল, আওয়ামী লীগকে বাদ দিয়ে। আওয়ামী লীগটার নাম একটা, এই যে আশরাফ ভাই কথা, আওয়ামী লীগটা অনুভূতি, একটা অনুভূতি ধ্বংস করা যায় না। মানুষ যেখানে আওয়ামী লীগ করে অনুভূতিটা, বংশানুক্রমে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শ লালন করে, যে কোনো নামে হোক না, নাম দিয়ে কি হয়, যে কোনো নামে হোক না, আমি কথাটা হচ্ছে সে বঙ্গবন্ধুর আদর্শ লালন একটা, সেটা একটা সামাজিক সংগঠন হোক না, মুক্তি এইসব করে তো আওয়ামী লীগের বঙ্গবন্ধুর আদর্শকে ধ্বংস করা যাবে না, আমার মুক্তিযুদ্ধকে ধ্বংস করা যাবে না। স্নাইপার কারণে জড়াবে, কারণ আওয়ামী লীগে তারা রাজনীতি করতে দিবে না। তার মানেটা কি? এই সরকার দেশটিকে একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। আপনি এই যে দেখবেন বিভিন্ন জায়গায় আজকে এই যে সাদা কালোর মধ্যে যে পতাকা উড়াচ্ছে, সরকারের প্রত্যক্ষ মদত হচ্ছে, আমি বলবো না পরোক্ষ, এটা প্রত্যক্ষ মদত হচ্ছে। কিন্তু তার মানে কি? জঙ্গি গোষ্ঠীকে সশস্ত্র যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার যে প্রস্তুতি, অর্থাৎ আমরা আমাদের বিরুদ্ধে দাঁড় করানো, মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড় করানোর যে অবস্থান, এই দেশটাকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। সেই ক্ষেত্রে তার আমেরিকাকে প্রয়োজন, বা আমেরিকা তার স্বার্থ যদি হয় সেখানে জঙ্গি হোক ও যাই হোক, তাদের আমেরিকা কিছু যায় আসে না। আমেরিকা কিছু, তার কথা হচ্ছে আমার স্বার্থ সংরক্ষণ করতো। আওয়ামী লীগ পাওয়ারে তালেবান থাক, আল কায়দা থাক, আর জঙ্গিদেরকে ওরাই তো বসায়। আমেরিকায় এক সময় আপনি ইতিহাস দেখেন, বামপন্থী ওই যে মাওবাদের নামে কিছু সন্ত্রাসী সৃষ্টি করতো, তারপর এখন চলে আসে জঙ্গি সৃষ্টিটা আমেরিকা। আমেরিকা সরকার এদেরকে সরকারই তো ইয়ে করতেছে। এই যে আশঙ্কাটা আমি করলাম, একটা আমাদেরকে যদি আমাদেরকে আইন করে নিষিদ্ধ করে, তাহলে কি হবে? আমাদেরকে তো লড়াইটা করতে হবে, আমার জন্য না, দেশের জন্য, মুক্তিযুদ্ধের জন্য। বঙ্গবন্ধু আসলে তাই আমাদের কি করতে হবে? আমাকে সশস্ত্র হতে হবে না, আমি সশস্ত্র হব, আবার
প্রয়োজনে। অন্যদিকে জঙ্গিরা হবে, তাহলে গৃহযুদ্ধ হবে না? একদিক। আরেকদিক রয়েছে আমার আশঙ্কার জায়গা, যেটা যে সরকার যেভাবে অগ্রসর, যেভাবে দুর্নীতি সবকিছু মিলিয়ে যাবে, এই সরকার তো ফেল করবে, টোটালি ফেল করবে। এবং ফেল করার আগে আইন করে যে দেশটিকে জামাতকে মোকাবেলা অথবা ইসলামী শক্তি, ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠীকে মোকাবেলার যে মূল শক্তি আওয়ামী লীগ, যে সেকুলার রাজনীতির যে মূল শক্তি আওয়ামী লীগ, তাকে যদি আইন করে নিষিদ্ধ করার অর্থটাই হচ্ছে আগামীতে ফজলুর রহমান একটা কথা বলেছিলেন, আমি টকশোতে শুনেছিলাম, যে আপনি দ্বিতীয়, এখন এই মুহূর্তে দ্বিতীয় চয়েসটা কি আপনার? সংসদে আজকে জামাত আছে, আজকে বিএনপি ফেল করলে দ্বিতীয় চয়েস হচ্ছে জামাত। দেশটা তো সেই দিকে নিয়ে যাচ্ছে তারেক রহমান। আমেরিকা, এই যে আমেরিকা গত নির্বাচনের আগে আমরা শুনি নাই আমেরিকার এমবেসির একটা এসেছিল, তারা জামাতকে ক্ষমতায় চায়। যেভাবে অগ্রসর হচ্ছে দেশটা নিয়ে, এই জামাত এই উগ্রবাদী শক্তিকে বিএনপি তো মোকাবেলা করতে পারে, সে নিজেই তো উগ্রবাদী যেহেতু, কিন্তু ক্ষমতার প্রশ্নে তারা হয়তো ভিন্ন। বিএনপি যেভাবে অগ্রসর হচ্ছে, সেই কারণে আমি বলতেছি সে জামাতকে আগামীতে ক্ষমতা আসার পথটা সুগম করে, যে মানুষ বিরক্ত হয় অতিষ্ঠ। যেমন গত নির্বাচনে আওয়ামী লীগের অনেকেই বিএনপিকে ভোট দিয়েছেন, কারণ জামাত কাটায়, এই যে নেগেটিভ ভোটটা। এখন এই মানুষগুলো যখন অতিষ্ঠ হয়ে যাবে, অনেকেই দেশের মানুষ অতিষ্ঠ হয়ে যাবে, তাহলে করবেটাকে? আওয়ামী লীগও নাই মাঠে, বিএনপির মানুষ অতিষ্ঠিত, মানুষ কাকে বেছে নিবে? বামপন্থীদেরকে দিয়ে তো সম্ভব না, তাই না? মানুষ অতিষ্ঠ কারে বেছে নিবে? জামাতকে ছাড়া কাউকে বেছে নেওয়ার কোন সুযোগ আছে? এবং সেই পরিবেশটা তো ক্রিয়েট করতেছে, যে পতাকা উড়িয়ে ইসলামী কথাবার্তা বলে, বিভিন্ন কথাবার্তা বলে, যে ন্যারেটিভ তৈরি করে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এই যে কিছু লোককে মাঠে নামিয়েছে, এই যে সহ কিছু মানুষকে মাঠে নামিয়েছেন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার জন্য, এই যে ন্যারেটিভ তৈরি করে। কিছুক্ষণ আগে দেখলাম যে 3টি বই বাধ্যতামূলক করেছে স্কুলে পড়াইতে হবে, জিয়া, খালেদা এবং তারেকের নামের 3টা বই। এইসব করে যাবে ইতিহাস বিকৃতি যেভাবে করে নিয়ে যে প্রজন্ম সৃষ্টি করার চেষ্টা করতেছে, তাহলে ভবিষ্যৎটা হচ্ছে এটা কি? এই এদের উগ্রবাদীদের মোকাবেলা করবে এটাকে। তবে এই সরকার হয়তো তখন তার তো উপায় থাকবে না। আমি সর্বশেষ কথাটা বলতে চাচ্ছি, ভবিষ্যৎ করে যাচ্ছি, বাঁচবো কিনা আমি জানি না, যদি আপনারা খেয়াল রাখবেন, আগামীতে জামাতকে ক্ষমতায় আনার পথ সৃষ্টি করতেছে এই সরকার, এবং সালাউদ্দিন মূলত এবং তাদের ফখরুল ইসলাম, মির্জা ফখরুলকে দায়িত্ব থেকে সরানোর মূল উদ্দেশ্যটা হচ্ছে, মির্জা ফখরুল যাই থাক, সে তো বাম লাইন থেকে এসেছে, বাসাই নেপ থেকে এসেছে, সে উগ্রবাদ বা ওই রাজনীতি করতে পারে না। যদিও আওয়ামী লীগ করবে না, কারণ বাসাই নেপ যারা করেছে তারা আওয়ামী লীগ করতে পারে না, চাইনিজ পন্থীরা আওয়ামী লীগ করতে পারে না, তার ভিতরে আওয়ামী লীগ নেই। কিন্তু এই সালাউদ্দিনের সামনে নিয়ে আসার কারণ হচ্ছে তারেকের, যে তারা জামাতের হয়ে কাজ করতেছে এবং এই উগ্রবাদী ক্ষমতা আনার চেষ্টা করতেছে। এবং আগামী নির্বাচন যদি বিএনপি চাইবে, তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের অধীনে নির্বাচন আগামীতে হবে না, কারণ যেভাবে হাইকোর্টের রায় এসেছে, রায় বলছে যে পার্লামেন্টে একটা সংশোধনী আনতে হবে। মেজরিটি সংখ্যা, নিরঙ্কুশ সংখ্যাংশ বিএনপি আছে, বিএনপি সে সংশোধনী আনবে না, কারণ তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট ব্যবস্থাটা বিএনপি বারবার বিএনপি মূলতই চায় না। যদি এটাকে সামনে রেখে আন্দোলন করেছে, সবাইকে বিভ্রান্ত করেছে, যাও শেখ হাসিনা করেছে, এটা নিয়ে আমিও বহুবার আলোচনা করেছি। বিএনপি তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট ব্যবস্থা বঙ্গবন্ধু কন্যা নষ্ট করেন নাই, বিএনপি বারবার এটা নষ্ট করেছে, এবং আগামী নির্বাচন তত্ত্বাবধায়কের অধীনে হবে না। বিএনপি নিশ্চিত সে ক্ষমতা ছাড়বে না বলেই আজকে এদের কথাবার্তা দেখবেন হিটলারকে ছাড়িয়ে যাচ্ছে। কিন্তু এই যে সালাউদ্দিন বলল, রায় দিয়ে দিচ্ছে ইনু সম্পর্কে, যে কথাটা বললো, সে এত বড় বেয়াদব শহরের বাচ্চা ইনু সম্পর্কে যে অটাচিটি, তার যে উচ্চারণ ইনুবাই সম্পর্কে, সে বলে দিচ্ছে মৃত্যুদণ্ড হয়, সর্বোচ্চ সাজা হবে, তার রায় দিয়ে দিচ্ছে। এইটা কি আদালত অবমাননা না? তার বিরুদ্ধে কোনো মামলা হবে? এই যে ইউনুসের বিরুদ্ধে হামের মামলা একটা, কিন্তু সেইটা তো মামলা হবে না, কোনো মামলা তো হবে না। তারা যেটা এই জন্য বললাম, আমি ভবিষ্যৎবাণী করে গেলাম ভাই,
বিএনপি তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট ওদের নির্বাচন দিবে না, আওয়ামী লীগে মাঠে নামতার সুযোগ দিবে না, লড়াই করে নামতে হবে, দেশকে বাঁচাইতে হবে। আর বিএনপি মূলত ওদেরকে ক্ষমতা আসার জন্য যে কাজগুলো করতেছে ওরা বুঝতেছে না। ওরা জামাতকে আসলে একদিন হয়তো যদি আওয়ামী লীগ মাঠে না থাকে, যদি আওয়ামী লীগ নেতৃত্ব সঠিক সিদ্ধান্ত এবং চূড়ান্ত সিদ্ধান্ত না নেন, একদিন দেখবেন তারা এই দেশটি চায়নি, তারা তো এমনি এখন ক্ষমতা, যারা বাংলাদেশকে চায়নি তারা সরাসরি ক্ষমতায় চলে আসবে। এটা আপনি আটকাইতে পারবেন না, কোন অবস্থায় পারবেন। এই এনসিপিও তাদেরই বিটিম। অনেকগুলো প্রশ্ন আনছেন এখানে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকদের একজন হচ্ছেন আবু সাইদ, ওই যে জয়পুরহাটের, তিনি উনি লন্ডনে আছেন। আচ্ছা, উনি বলেছেন যে গত কোভিডের সময় যে আমলারা নিয়ন্ত্রণ পাইছিল গভর্নমেন্টের, ওইটি আওয়ামী লীগের সর্বনাশ হয়েছে। তারপরে নিউ ইয়র্ক থেকে শারমিন বলে যে মেয়েটা টকশোকের পালস পলিটিক্স, সে একটা ইয়ে করছে, যেটা রাশিদ রহমান নামের একজন যে আওয়ামী লীগের লোক বলা হয়, সে বলছে যে ফেসবুক স্ট্যাটাস নাকি সে দিচ্ছে এরকম, যে ভারতে সর্বভারতীয় একটা গোপন মিটিং হয়েছে, ওইখানে শেখ হাসিনাকে প্রথম মানে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। এগুলা আপনি কিছু জানেন এগুলা? ধন্যবাদ। প্রথমত এ ধরনের তো এগুলো তো ধরেন শোনা কথা, সবসময় শোনা যায়, বা বিভিন্ন তথ্য তো কানে আসে, সেগুলো তো আসলে শোনাই, কিন্তু অবশ্যই বাস্তব ভিত্তিক কোন রূপ তো আছেই, বাস্তব ভিত্তিক রূপ আছে, যদিও সেটির কোনো সোর্সগত যে জায়গাটি সেটি উল্লেখ না করে বা সেটি সত্যতা অসত্যতা সেটা পর্যালোচনা না করলেও একজন রাজনৈতিক কর্মী হিসেবে বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যখন একটা ঘোষণা দিবেন, তার নেপথ্যে অবশ্যই কোনো মোটা দাগের কারণ যুক্তি অবশ্যই তার সামনে দাঁড়িয়েছে বলে, বা সে মানসিকভাবে যে উচ্চারণটি করেছেন বাংলাদেশের মানুষের সামনে, সেটি মানসিকভাবে তিনি সেই আত্মোপলব্ধি বা সর্বোচ্চ নেতৃত্বকে রিড করবার ক্ষমতা সব মিলে আমি সেভাবেই দেখি। কিন্তু তথ্যগত জায়গাটি আমাদের কাছে ক্লিয়ার নয়। আর স্বপন ভাইয়ের যে বিষয়টি বললেন, আমলাদের যে বিষয়টি, আসলে দেখেন আমি মনে করি হ্যাঁ সেটি একটি কারণ হতে পারে, কিন্তু সামগ্রিক কারণ আমার মনে হয় না। সামগ্রিক কারণ এখানে অনেক বড় অনেক কিছু আমার কাছে মনে হয় যে আমলাদের অতিরিক্ত আমলা নির্ভরতা এটি একটি কারণ হতে পারে, কিন্তু বৃহত্তর আরো অনেক কারণ রয়েছে, সেটি দলীয় অভ্যন্তরীণ বা দলের বাইরে বা আন্তর্জাতিক সব বিষয় এখানে সংশ্লিষ্ট রয়েছে। এবং 5 আগস্ট হবার ক্ষেত্রে সেটা মানুষের প্রত্যন্ত অঞ্চলগুলোর সর্বশ্রেণীর মানুষ বলুন, যে প্রভাব তৈরি করা বা ন্যারেটিভ তৈরি করার ক্ষেত্রে আমাদের বিষয়টি হয়তো একটা বিষয়, কিন্তু ওভারঅল বিষয়ের সাথে কি একেবারে সঙ্গতিপূর্ণ? 5 আগস্টের মাননীয় নেত্রীকে ক্ষমতাচ্যুত করা, দেশীয় আন্তর্জাতিক যে ষড়যন্ত্র, মেটিকুলাস ডিজাইন, সেই ডিজাইনের হয়তো একটা ছোট পার্ট হতে পারে, আমি এইভাবেই দেখি। আর আরেকটি বলছিলেন যে আমাদের স্বপন ভাই ছাড়া আরেকজনের কথা বলছিলেন বাড়ি ভাই, হ্যাঁ উনি আসলে তথ্য দিয়েছেন, উনি সঠিক বলতে পারবেন যে মানে অবশ্যই তার কাছে সে সোর্স হয়তো আছে বলে তিনি উল্লেখ করেছেন। কিন্তু আমি তো আগে বললাম যে আমার রাজনৈতিক কর্মী হিসেবে নেত্রীকে রিড করতে পারা বা চলমান রাজনৈতিক বাস্তবতা বা সামগ্রিক যে খোঁজ খবর রাখা, বা বঙ্গবন্ধু কন্যার যে দ্বিতীয়বারের মতো ঘোষণা আসা যে দেশে ফিরবই, সবকিছু মিলিয়ে রাজনৈতিক উপলব্ধিগত জায়গা আমার মনে হয় যে না, উনি ওনার যে সিদ্ধান্ত এটি বাংলাদেশের জন্য, যে তারেক জিয়া বলতেন যে টেক ব্যাক বাংলাদেশ, আমরা ভাবতাম হয়তো 2001 থেকে 2006 নিয়ে যাবে, এখন আসলে দেখছি যে না,
উনি 47 থেকে 1971-এর যে 24 বছর, সেই সময় তিনি ফিরিয়ে নিয়ে গেলেন, যে কারণে মুক্তিযুদ্ধের ইতিহাস, বঙ্গবন্ধুর সব বাদ দিয়ে তার পিতামাতার ইতিহাস এখন জোর করে বাচ্চাদেরকে যে পড়ানোর পায়তারা, বা সর্বসাকুল্যে আজকের বাংলাদেশের দিকে তাকালে আসলে 71-কেও খুঁজে পাওয়া যায় না, বা কোন স্বস্তির বাংলাদেশ, শান্তির বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ, কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না। আমরা আসলে আজকের বাংলাদেশকে দেখি, আমরা 47 থেকে 71 দেখিনি, কিন্তু এই সময়টাই আমরা এখন প্রতিটি পরতে পরতে আমরা সেটি মনে হয় যে সেই সময় বাস করছি, এবং সেটি মনে হয় তারেক জিয়ার টেক ব্যাক, প্রকৃত টেক ব্যাক বাংলাদেশ। আরেকটা ব্যাপার হচ্ছে যেটা আজকে বলেছেন, যেটা কি প্রসিকিউটর উনি কোথায় থাকবেন উনি এটা ঠিক করে গেছেন। আবার একটা কথা বলছেন যে উনি ঠিক করবেন উনি কোন জায়গায় থাকবেন। প্রথম বলার চেষ্টা করেছে ওনার জন্য জেলখানা রেডি, তারপর বলার চেষ্টা করছেন বিচারিক যে প্রক্রিয়া অবৈধ ট্রাইব্যুনালের মধ্য দিয়ে, সেখানে আসলে চিফ প্রসিকিউটর আমার ধারণা দ্বিধান্বিত এই কারণে, কারণ তিনি প্রকৃত অর্থে আমার ধারণা তার ওই প্রত্যেক মানুষের ভিতরে তো নেতিবাচক চরিত্র আর ইতিবাচক চরিত্র দুইটি সত্তা থাকে, নিঃসন্দেহে তার ভিতরেও দুইটা সত্তা আছে। তিনি নিজে ভালো করেই জানেন যে শেখ হাসিনা কে কিভাবে ক্ষমতাচ্যুত করা হয়েছে, বা তাকে প্রতিহিংসাবশত যে দায়গুলো চাপানো হচ্ছে, সে ব্যাপারে আমার ধারণা যে সেই সত্য সে তার ভিতরে রয়েছে, এবং যে রাজনৈতিক হোম মিনিস্টার যে কথা বলেছে আইনের কোন লোক এইটা কোনোভাবেই ইয়ে করতে পারে না। হোম মিনিস্টার বলে দিচ্ছে এই হবে সেই হবে, সবই বলে দিচ্ছে ভাই। ভাই এটা সাজানো ট্রাইব্যুনাল, যে ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের বিচার হওয়ার কথা, সেখানে আইন সংশোধন করে মানে নর্মাল বিচার যেটা হওয়া উচিত সেই বিচার এখানে তারা একটা বিচারের নামে প্রহসন করছে। তো প্রহসনের যে জায়গা, সেখানে তো আসলে আইনি বিষয় থাকে না, এবং চিফ প্রসিকিউটরের কথাবার্তা শুনে মনে হয় যে উনি যত না বেশি চিফ প্রসিকিউটর, তার থেকে বেশি রাজনৈতিক নেতা। তার বিএনপির রাজনীতি করতে হবে, বিএনপির রাজনীতির ক্ষেত্রে তার অবস্থান জানান দেওয়া যে বক্তব্য সেটি তিনি দিয়েছেন। আসলে সেখানে তো আইনের কোনো বিষয় নাই, এটিও বলতে পারেন যে বিএনপির সেমি পার্টি অফিস, বা তাদের নিজেদের লোক দিয়ে শেখ হাসিনাকে প্রতিহিংসাবশত যা কিছু করতে চায় তারা, সেটাই চরিতার্থ করবার যে বয়ান সেটি তারা এখানে দিচ্ছে। এখানে বাংলাদেশের মানুষ তাদের এই কথা শুনে বুঝে যে এখানে কোনো আইনি বয়ান নাই, টোটালি এটা তাদের রাজনৈতিক চরিতার্থ করবার যে বয়ান, সেই বয়ান তারা এখানে দিচ্ছে। এটি বাংলাদেশের মানুষের মনে মননে কোনো জায়গাও নাই এই কথার। আর যে টাইমে শেখ হাসিনা ফিরবে, বাংলাদেশ প্রস্তুত, তখন এই কথাগুলো কেন আসে এটা বাংলাদেশের মানুষ জানে। আর একজন রাজনৈতিক চরিত্রের বয়ান দিয়ে আইনি জায়গা বোঝানো, এটি রাজনৈতিক ভাবে পরিশুদ্ধ না, আইনগত ভাবেও পরিশুদ্ধ না, এবং তার ভিতরে যে দ্বিচারিতা রয়েছে সেটা সে নিজেই নিজের কথা দিয়েই প্রমাণ করেছে। আমাদের এনসিপির আজকে কেন্দ্রীয় একটা প্রোগ্রাম, এই ধরনের কোনো ভবিষ্যৎ নেই। আমার মনে হয় ওদের এই পদযাত্রা নিয়ে আলোচনা করার মতো অবস্থান বা কোনো কিছু তারা ওই জানান দিতেও পারেনি, বা আমার ধারণা তাদের থেকে আমাদের যে ছোট ছোট বাম রাজনৈতিক দলগুলো আছে তাদের কর্মসূচি তো এর থেকে বেশি জনসমাগম, বা মানুষের এই যে জুলাই প্রতারণাকে কেন্দ্র করে মানুষের ভিতরে কিন্তু এখন ব্রিটিশ না, এবং মানুষের প্রতি একটা ঘৃণা, এবং মানুষের প্রতি এই জুলাই কেন্দ্রিক মানুষের কোটি কোটি মানুষের পেটে লাথি পড়েছে এই জুলাইয়ের কারণে, দেশটাই ধ্বংস হয়েছে, নারীরা আজকে আতঙ্কে, গোটা দেশের মানুষ কিন্তু মুখে আছে তাদেরকে গণধোলাই দেওয়ার জন্য। তারা যে জেলাতে যাবে, তারা এর আগে একবার যখন পদযাত্রা করেছিল খেয়াল করেছিলেন অনেক জেলাতে কিন্তু গণধোলাই খেয়েছিল, এবং এদের মানুষের বিভ্রান্তি দূর হচ্ছে, এদের অনুসারীর সংখ্যাও কমে গেছে,
আস্তে আস্তে এটা শূন্যের কোঠায় পৌঁছাবে। এদের এদের ধোলাই রাস্তাঘাটে যেখানে এদেরকে পাবে সাধারণ মানুষ এদেরকে গণধোলাই দিবে। আর কেন 6টা জেলাতে কর্মসূচি প্রত্যাহার করলো কেন? এবং আস্তে আস্তে অনেক জেলা থেকে কর্মসূচি প্রত্যাহার করা লাগতে পারে। তারা আস্তে আস্তে শুরু করুক না কয়েকটা জেলায়, তাদেরকে যেটা গণধোলাই দিয়া মানুষ কিন্তু মুখে আছে, মানুষ অতিষ্ঠ হয়ে আছে এদের উপর। যারা জুলাই নিয়ে কথা বলবে আগামী দিনে তারা ধোলাই হবে, এটি মনোজাগতিক বিষয় বাংলাদেশের মানুষের। যারা এই জুলাই নিয়ে কথা বলবে তাদেরকে ঝুলাইয়া দেবে। সামনে পুলিশ অফিসার, পুলিশ না তাহলে এই গাজীপুরি দুলাইটা খাইতো আর কি, বলা যায় না, বুঝছেন। অনেক ধন্যবাদ যে সুয়েদ ভাই, অনেক ধন্যবাদ জয়দেব নন্দী। আমি একটা কিছু অ্যাড করতে চাই, বাড়বে শেষ করবো যে আমি খুব সংক্ষেপে যেটা বলতেছি। এই যে কি নাম বললেন, রাশেক রহমান নাকি ওর বাবা ছিলেন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, আশিকুর রহমান খুব পুরানো আওয়ামী লীগের। এন্ড আপনি যে স্বপন ভাইয়ের কথা বললেন, আমি উনার কাছে প্রশ্ন রাখতে চাই, উনারা সেই সময় কি করেছেন? উনাদের মিটিং এ গিয়ে এসপি কে, ডিসি কে উনারা বিশেষ যদি করতেন না রাজনৈতিক সভায়? সেই প্রশ্ন আমি এইগুলো বলা এখন ঠিক নাই, যারা বলেন নাই আমি সেটা আমি দায়িত্ব নিয়ে বলতে, উনি যে বললেন কথাগুলো, ওনাকে সাংগঠনিক সম্পাদক একমাত্র আওয়ামী লীগের ইতিহাসে এইবারই প্রথম বঙ্গবন্ধু কন্যা সংগঠনকে বিকেন্দ্রীকরণ করার জন্য 8টি জেলা একজন সাংগঠনিক সম্পাদক দিয়েছে, 8টি সাংগঠনিক টিম করেছিলেন, ওনারা ফেল করেছেন। সবাই বলবো এই পুরা নেতৃত্বই ফেল করেছে। ওনারা বঙ্গবন্ধু কন্যাকে অন্ধকারে রেখেছিলেন সংগঠন। এই যে রাতের তোমার এরা আসলে শুনে শুরু থেকে এ পর্যন্ত আমার যতটুকু রিসার্চ বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে বলে ওনার সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে, ওনার প্রতিটি কাজ সঠিক। এবং এই যে আমি আসবো এই ঘোষণার মধ্যে আমি কয়েকবার আপনার ব্যাখ্যা করেছি যে কেন উনি করেছেন। ওনার সাথে আন্তর্জাতিক কিভাবে যোগাযোগ হচ্ছে, রাশেক রহমান আর ওই আমাদের ব্যারিস্টার এরা যে কথাগুলো বলে না, এগুলো সব বিউ ব্যবসায়ী। আর যে শারমিন বললেন না, একটা ব্যবসা শুরু হয়ে গেছে এটা। এরা নিজে থেকেই বলে, ওকে বেশি মিটিং উপস্থিত ছিল নাকি রাশেক রহমান, এবং ওইসব বলে বলে মানুষের মনে একটা বিভ্রান্তি ছড়ানো। আমি যেটা বলতে চাচ্ছি, আওয়ামী লীগ ফিরবে আওয়ামী লীগের শক্তিতে, আওয়ামী লীগ ভারতের শক্তিতে ফিরবে কেন? এই যে ধারণা সৃষ্টি করে ভারত আমাদেরকে বসিয়ে দিবে, অমুক আমেরিকা আমাদেরকে বসিয়ে দেবে, এইটাই তো ভুল। এবং এইটাই ওরা সৃষ্টি করে, ওরাই হচ্ছে ওদের এজেন্ট, আমেরিকার এজেন্ট, ওরাই হচ্ছে আওয়ামী লীগ ধ্বংসের মূল কারণ। যারা এই কথাগুলো বলে ভারতে মিটিং হচ্ছে, আমেরিকায় মিটিং হচ্ছে, এগুলো ভুল। এগুলো আওয়ামী লীগ ফিরে আওয়ামী লীগ শক্তিতে। আওয়ামী লীগ কি কোন বিদেশি শক্তিতে ভরসা করে নাকি? এই যে নেগেটিভ তৈরি করে মানুষের মধ্যে ধারণা যে আওয়ামী লীগ আসলেই ভারত কেন্দ্রিক হয়ে গেছে, আওয়ামী লীগ ভারত ছাড়া ঢুকতে পারবে, ঠিক না। ভারত বঙ্গবন্ধু কন্যাকে আমরা অনুরোধ করে সেখানে গিয়েছে, এই বাংলাদেশের সেনাবাহিনী সেখানে ওনাকে পাঠিয়েছে, উনি সেখানে অতিথি। ভারত কিভাবে বলবে যে আমি ফিরবো কি ফিরবো না? আমি সিদ্ধান্ত নেবো আমি ফিরবো কিনা। এই যে নেগেটিভ গুলো তৈরি করেন, এটা আওয়ামী লীগের ক্ষতি করতেছে ভাই। এবং এরাই রিফাইন্ড আওয়ামী লীগ, এরাই রাশেক রহমান ইয়ে করতে। এই কই থেকে যেগুলো হাজির হয়ে আমি বিশ্বাস করি, এবং আমাদের কিছু মানুষ এদের ফলোয়ার্সও খুব বেশি, আমরা ওইগুলা খুব বিশ্বাস করি। আমরা এতই দুর্বল, এতই হয়ে গিয়েছে আমাদের আওয়ামী লীগের উপরে, নেতার উপরে আমাদের আস্থা এতহীন হয়ে গেছে, আমরা এতই নীতিহীন হয়ে পড়েছি। আওয়ামী লীগ সম্পর্কে কিছুই জানে না, যে আওয়ামী লীগ সম্পর্কে যারা জানে না এরাই আজকে সাপোর্ট করে। এরা ওই বিদেশ নির্ভরতা কোন বড় বেশি নির্ভর করে, বিদেশ নির্ভরতা বেশি। দুইটা জিনিস বিশ্বাস আওয়ামী লীগ করে নাই। দুইটা জিনিসের উপরে বঙ্গবন্ধু থেকে শুরু করে আওয়ামী লীগ আস্থা রাখে নাই, বিশ্বাস করে নাই, আন্তর্জাতিক শক্তি এবং সেনাবাহিনী। সেটাই হচ্ছে আসল কথা। আওয়ামী লীগ জনগণের শক্তিতে বলিয়ান দল, জনগণকে নিয়েই বঙ্গবন্ধু করে দেশ। যদি উনি যদি সেদিন ফিরবেন, সারা বাংলাদেশ জনগণের সয়লায় হবে, যে ঢাকা বিশ্ব আন্তর্জাতিক যে শাহজালাল বিমানবন্দর কোটি কোটি মানুষের সমাবেশ হবে সেই জায়গায়।